হ্যাঁ রে গোপাল, তুই তো অনেকক্ষণ ধরে বারান্দায় একা বসে আছিস। আমার নাতি বিক্রম কবে শহর থেকে ফিরবে জানিস? মা, বিক্রম আজকে সকালে ডাক পিয়নের মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছে। ও আগামী সপ্তাহে গ্রামে ফিরে আসবে। যাক, শুনে আমার বুড়ো মনটা শান্ত হলো। তুই এখন থেকে ঘরের সব ভালো ভালো ব্যবস্থার আয়োজন কর। তুমি কোনো দুশ্চিন্তা করো না মা। বিক্রমের ঘরের সব আসবাবপত্র আর বিছানা আমি নিজে পরিষ্কার করে রাখবো। শহর থেকে আমার নাতি কতদিন পরেই গাঁয়ে আসছে, ওর যেন এখন কোনো প্রকারের অসুবিধে না হয়। ও তো নিজের গ্রামকে ভালোবাসে মা। তাছাড়া তোমার হাতের পিঠের স্বাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তুই কাল সকালেই হাট থেকে ভালো চাল আর খাঁটি দুধ কিনে আনিস। আমি নিজে ওর জন্য পায়েস রাঁধবো। আচ্ছা মা, আমি কালকে ভোরবেলায় সূর্য উঠবার সাথে সাথেই বাজারে চলে যাব। তুমি এখন একটু শান্ত হয়ে বিশ্রাম নাও। ওরে বাবারে, চারিদিক কেমন যেন একেবারে পুরোপুরি অন্ধকার হয়ে আসছে। এই নির্জন পথে এখন আমাকে কে বাঁচাবে? জ্যাঠামশাই, আপনার শরীর কি হঠাৎ খারাপ হলো? আপনি এই গাছের ছায়ায় একটু স্থির হয়ে বসুন। মা, তীব্র রোদের তাপে আমার নিজের বুকের ভেতরে করে কষ্ট হচ্ছে। একটু শীতল জল দিতে পারবে? হ্যাঁ জ্যাঠামশাই, আপনি আর ওরকম ব্যস্ত হবেন না তো। আমার এই কলসি থেকে জলটুকু খেয়ে নিন। মা, তোমার এই পরম দয়ালু মনের ছোঁয়া না পেলে আজকে হয়তো আমি নির্জন পথেই মারা যেতাম। আপনি এমন কষ্টের কথা মুখে আনবেন না জ্যাঠামশাই। মানুষের বিপদে পাশে দাঁড়ানো তো আমাদের সবার কর্তব্য। ওপরওয়ালা তোমার মঙ্গল করুন মা। এই স্বার্থপর গায়ে তোমার মতো এমন লক্ষ্মী মেয়ে খুব একটা দেখা যায় না। আপনার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। আপনি এবার ধীর পায়ে নিজের বাড়ির দিকে রওনা দিন। মা, আজকে হাটে যাওয়ার পথে আমার জীবনে আর এক অলৌকিক ঘটনা ঘটে গেল গো। কিসের অলৌকিক কাণ্ডলে গোপাল? তুই তো ওদিকের পথ ধরেই বাজারে গিয়েছিলি, তবে এমন শুকনো মুখে ফিরলি? রোদের তাপে মাঝ রাস্তায় আমি একেবারে পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েছিলাম মা। তখন গ্রামের একটা মেয়ে আমাকে পরম যত্নে বাঁচালো। ওমা, এ কি বিপদের কথা শুনছি রে! তা কোন বাড়ির মেয়ে তোকে এমন চরম সময় জল দিয়ে সাহায্য করলো? আমি ওনার নাম জানি না মা, তবে ও আর লক্ষ্মী মেয়ে, এমন সর্বগুণ সম্পন্ন মেয়ে এই গ্রামে আর নেই। তুই যখন নিজের মুখে ওর এত প্রশংসা করছিস, তখন ওর সব খোঁজ খবর নেই। হ্যাঁ মা, আমার নিজের মনের ভেতরের কোণে একটা নতুন ইচ্ছা জাগেছে। বিক্রমের বিয়ে ওনার সাথেই দেব। তুই একদম খাঁটি কথা বলেছিস গোপাল। এমন লক্ষ্মী নাত বউ আমাদের ঘরে এলে সংসারটা পুরো আলো হয়ে যাবে। তাহলে আমি আর কালকে সকাল থেকেই চারিদিকের পাড়ায় মেয়েটার আসল পরিচয় আর বাড়ির খোঁজ নিতে শুরু করছি। তবে একটা কথা মনে রাখিস গোপাল, বিক্রম হলো শহরের ছেলে। ওর নিজের কোনো পছন্দ আছে কিনা সেটা আগে জিজ্ঞেস কর। আচ্ছা শুনুন, এই পাড়ার চারিদিকে রাস্তা তো বানের জল একেবারে পুরোপুরি ডুবে গেছে। ওদিকের বড় ঘরে যাওয়ার আর কোনো নতুন পথ আছে কি? হ্যাঁ, আপনি এই কাদা মাখা সোজা পথ ধরে আর সামনে যাবেন না। ওদিকে ওই উঁচু বাঁধের ধার দিয়ে একটা ভালো রাস্তা আছে। বাহ, আপনি তো ভালো সময় আমাকে এই বিপদের হাত থেকে বাঁচালেন। কাদা রাস্তায় আমার নতুন জুতো জোড়া একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল। আপনি তো শহরের মানুষ বলে মনে হচ্ছে। এই বর্ষার দিনে আমাদের এই গায়ের চারদিকের পথঘাট জীর্ণ আর নোংরা থাকে। আপনি একদম খাঁটি কথা বলেছেন। তবে আপনার এই সুন্দর আর পরোপকারী মনের রূপ দেখে আমার নিজের ভালো লাগলো। আপনি এমন বাড়তি প্রশংসা করে আমাকে লজ্জা দেবেন না। আপনি ওই বাঁধের পথ ধরে ধীর পায়ে নিজের গন্তব্যে চলে যান। হ্যাঁ, আপনাকে আপনার এই উপকারের জন্য আমার নিজের মনের ভেতরের গভীর কোণ থেকে অনেক ধন্যবাদ জানাই। মানুষের বিপদে একটুখানি পথের সন্ধান দেওয়া তো আমাদের সকলের অবশ্য করণীয় কাজ। আপনার যাত্রা শুভ হোক। আয় বিক্রম, আয় বাবা আয়। তুই তো অনেক বছর পর থেকে নিজের এই পুরনো ঘরের দাওয়ায় ফিরে এলি। হ্যাঁ বাবা,
শহরের হরেক রকমের খাটুনি আর দিনরাতের ব্যস্ততা শেষ করে অবশেষে নিজের এই শান্ত গাঁয়ের কোলে ফিরে এলাম। ওরে গোপাল, তুই আর ওখানে দাঁড়িয়ে না থেকে আমার এই শহুরে নাতিকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসা। দিদা, আমি তো একবারে পুরোপুরি ভালো আছি। আমি ঘরের ভেতরে গিয়ে বসবার আগে আমাদের এই সুন্দর গ্রামটা একটু ধীর পায়ে ঘুরে দেখতে চাই। তুই এমন জেদ করিস না বিক্রম। শহর থেকে এত পথ জার্নি করে তোর এই ছোট শরীর ক্লান্ত হয়ে পড়েছে বাবা। তোর বাবা একদম খাঁটি কথা বলেছে বিক্রম, তুই আগে ঘরের ভেতরে ঠান্ডা জল খেয়ে একটু আরাম কর। হ্যাঁ বাবা, তুই আজকে দুপুরবেলায় তৃপ্তি করে আহার শেষ করে বিশ্রাম নে, তারপর আমি নিজে তোকে পুরো গাঁয়ের সব জায়গা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা বাবা, তোমরা যখন দুজনে মিলে এত করে বলছো, তখন আমি আর নতুন কোনো বাধার কথা বলবো না, তাই ঘরের ভেতরেই যাচ্ছি। দিদা, বাবা আজকে দুপুরের পর থেকে অমন হুট করে ঘরের বাইরে কোথায় চলে গেল বলো তো? আমি তো ওনাকে চারিদিকের পাড়ায় কোথাও দেখলাম না। তোর বাবা তো জরুরি ব্যবসার কাজে ওদিকের পাশের গাঁয়ের হাটে গেছে বিক্রম, ফিরতে দেরি হবে। একই কাণ্ড, বাবা তো বলেছিল আজকে বিকেলে আমাকে সাথে নিয়ে পুরো গ্রাম ঘুরতে বের হবে। এখন আমি একলা একলা কার সাথে পথে যাব বলো তো? তোরা যে একা বাইরে যাওয়ার দরকার নেই বিক্রম, গোপাল আসুক, তারপর দুজনে মিলে তোরা আনন্দে ঘুরে বেড়াস। না দিদা, আমি ওদিকের পথের খোলা হাওয়া খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি একাই ধীর পায়ে কিছুটা পথ ঘুরে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন অমন বায়না করছিস তখন সাবধানে যাবি। কোনো পথ হারিয়ে ফেললে গ্রামের মানুষকে নাম বলিস। আরে, আপনি তো সেই দুপুরের ঘাটের মেয়েটি। আজকে বিকেলের এই শান্ত সময়ে আপনি অমন একলা একলা পথ ধরে কোথায় চলেছেন? আমি ওদিকের মাঠ থেকে নিজের ঘরের দিকেই যাচ্ছিলাম। আপনি একলা একলা ও পথে ঘুরে বেড়াচ্ছেন যে? বিক্রম, তুই তো শহর থেকে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে এলি বাবা। এবার তোর এই সুন্দর বিয়ের বয়স নিয়ে কিছু কথা বলা জরুরি। বাবা, তুমি হঠাৎই ভর সন্ধ্যায় এমন জরুরি বিয়ের কথা কেন তুললে বলো তো? আমার তো এখনো নিজের ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা আছে। তুই এমন অজুহাত দিয়ে কথা এড়াস না বিক্রম। তোর নিজের পছন্দের কোনো ভালো মেয়ে শহরের বা অন্য কোথাও আদেও আছে কিনা আগে সেটা বল। তুই নিজের বাবার সামনে অমন করে আর লজ্জা পেয়ে চুপ থাকিস না বিক্রম। লজ্জা পেয়ে মুখ বুজে থাকলে ভালো মেয়ে হাতছাড়া হয়ে যাবে। দিদা, তোমরা যখন দুজনে মিলে এত করে বলছো, তখন একটা খাঁটি কথা বলি। এই গ্রামেরই একটা সাধারণ মেয়েকে আমার ভালো লেগেছে গো। বাহ, তোর নিজের একটা পছন্দ আছে শুনে ভালো লাগলো বাবা। তবে তোর জন্য আমরাও এই গাঁয়ের এক লক্ষ্মী মেয়েকে ঠিক করে রেখেছি। হ্যাঁ রে বিক্রম, তোর বাবা একদম খাঁটি কথা বলেছে। তুই আগে আমাদের পছন্দ করা সেই লক্ষ্মী সর্বগুণ সম্পন্না মেয়েটাকে নিজের চোখে ভালোভাবে দেখ। মানুষের রূপের চেয়ে গুণের মূল্য অনেক বেশি বিক্রম। ওনার গুণ দেখলে তুই নিজের পছন্দের কথা একেবারে পুরোপুরি ভুলে যাবি বাবা। আচ্ছা বাবা, তোমরা যখন দুজনে মিলে এত ভরসা দিচ্ছ, তখন আমি আর কোনো নতুন বাধার কথা না বলে তোমাদের পছন্দের মেয়ে দেখতে রাজি হলাম। আজকে এই সুন্দর সকালে আপনাদের মতো এমন সম্মানিত মানুষ আমাদের এই গরিবের ঘরে আসা ভাগ্যের কথা। এ কি বলছেন কানাই বাবু? আমরা তো আজকে এক পরম পবিত্র কাজের জন্য আপনার এই সুন্দর উঠোনের মাঝখানে হাজির হয়েছি। আরে কবিতা, তুমি তাহলে বাবার পছন্দ করা সেই লক্ষ্মী মেয়ে? বাবা, এই মেয়েটিই তো আমার নিজের মনে গেঁথে থাকা সেই পছন্দ গো। এ কি আজব কথা বলছিস বিক্রম? তুই অমন সাত তাড়াতাড়ি সবার সামনে নিজের মনের পছন্দের কথা এভাবে একবারে পুরোপুরি মুখে বলে দিবি? কেন বাবা, কেন করলি? ও মা, এই তো ভারী আনন্দের কথা। আমার আদরের মেয়ে কবিতাও তাহলে জামাই বাবাজির মনে সুন্দর করে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, আমি তো একেবারে পুরোপুরি অবাক হয়ে গেলাম কানাই বাবু। আমার নাতনি আমার নিজের পছন্দ যে একবারে একই মানুষ হবে তা জানা ছিল না। হ্যাঁ বাবা, কাদা রাস্তার মোড়ে এই কবিতাই আমাকে ভালো সময়ে সঠিক নতুন পথের সন্ধান দিয়ে উপকার করেছিল গো। তবে আর এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই গোপাল বাবু। আমরা দুজনে মিলে আজই বিয়ের সব নিয়ম একেবারে পাক্কা করে ফেলি। বাবা,
আমি আমাদের এই ঘরের বিয়ের শুভ উৎসব নিয়ে কোনো প্রকার বা জাঁকজমকপূর্ণ আয়োজন করতে চাই না গো। এ কি কাণ্ড বলছিস বিক্রম? তুই আমাদের এই পরিবারের একমাত্র ছেলে বাবা। তোর বিয়েতে একটুখানি ধুমধাম না হলে চারিদিকের মানুষ কি বলবে? চারিদিকের মানুষ কি বলবে তা নিয়ে আমার নিজের মনে আর কোনো নতুন ভয় বা দুশ্চিন্তার একদম জায়গা নেই বাবা। আরে বিক্রম, তুই যখন এমন জাঁকজমক করতে বারণ করছিস, তবে তোর নিজের মনের আসল ইচ্ছেটা কি খুলে বল তো। আমি চাই আমাদের এই বিয়ের সব টাকা দিয়ে গ্রামের যত গরিব দুঃখী আর অনাথ মানুষ আছে ওনাদের ভালো করে পেট ভরে খাওয়াতে। তুই একদম মানুষের মতো মানুষের কথা বলেছিস বিক্রম। অনাথ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার চেয়ে বড় পুণ্য আর কিচ্ছু হতে পারে না। গোপাল, তুই আর ওদিকের পাড়ায় কোনো বড় আলো আর বাজনার বায়না করিস না। বিক্রম যা বলছে তুই তাই কর। বিক্রম, এই কড়া বর্ষার বৃষ্টির কারণে আমাদের সব আয়োজন এক্কেবারে পুরোপুরি নষ্ট হয়ে যেতে শুরু করলো বাবা। এখন আমি কি করব? বাবা, তুমি নিজের মনকে এভাবে দুর্বল করো না। আমি এই নতুন সমস্যার একটা ব্যবস্থা করেছি। কিন্তু বিক্রম, চারিদিকের উঠোন তো বানের নোংরা কাদা জলে ভেসে গেছে বাবা। এই ভেজা মাটিতে রান্না বান্নার কাজ কিভাবে সম্ভব বলতো? ওদিকের উঁচু মাঠের উপর আমি গ্রামের কিছু খাটুনি মানুষকে সাথে নিয়ে শক্ত টিনের চালা আর মজবুত বেড়া দিয়ে বড় জায়গা করেছি। এ কি কাণ্ড বলছিস? মানে বিক্রম, তুই ওদিকের ফাঁকা মাঠের মাঝখানে এত বড় নতুন আশ্রয় জায়গায় একলা হাতে কখন তৈরি করলি বাবা? হ্যাঁ বাবা, ওই উঁচু টিনের চালার এক পাশে শুকনো জায়গায় রান্নাবান্না হবে আর অন্য পাশে গ্রামের সব মানুষের বসার ভালো ব্যবস্থা করেছি। বাহ বাহ বাবা বাহ! তোর এই বুদ্ধির জোর দেখে আমার নিজের বুকের ভেতর ভয় একেবারে পুরোপুরি দূর হয়ে গেল বিক্রম। তুমি আর দুশ্চিন্তা করো না বাবা। চারিদিকে নোংরা জল কাদা আমাদের এই পরম পবিত্র উৎসবের কাজে কোনো নতুন বাধা দিতে পারবে না। তুই আর কাজের ছেলে বিক্রম। তোর এই সুন্দর বিচক্ষণতার কারণে আজকে আমাদের পুরো পরিবারের সম্মান ভালো করে বেঁচে গেল। কানাইবাবু, আপনি আজকে এই ভর দুপুরে হাটের মাঝখানে অমন শুকনো মুখ করে একা একলা কার জন্য পথের ধারে দাঁড়িয়ে আছেন? আর বলবেন না গোপাল বাবু, মেয়ের বিয়ের জন্য চারিদিকে মানুষের কাছে একটুখানি টাকা ধার পাওয়ার চেষ্টায় ঘুরে বেড়াচ্ছি। এ কি আজব কথা মুখে আনছেন কানাইবাবু? আপনি অমন টাকার জন্য নিজের মনে কেন কষ্টের মাঝে ফেলে ছোট করছেন? এত ধনাঢ্য আর সম্মানিত ঘরে আমার আদরের মেয়ে কবিতাকে বিয়ে দিচ্ছি। ওনার সাথে কিছু আসবাবপত্র না পাঠালে সমাজ কি বলবে? আমি আপনার বেয়াই হিসাবে খাঁটি আর নিজের মনের কথা বলছি কানাইবাবু। আমাদের এই বিয়েতে কোনো প্রকার যৌতুকের প্রয়োজন নেই গো। কিন্তু গোপাল বাবু, আপনাদের মতো এমন বড় ঘরের আভিজাত্যের পাশে আমার এই গরিব ঘরের শূন্য হাত বেমানান দেখাবে যে। আপনি আর অমন চিন্তা মনে রাখবেন না। আমরা কোনো আসবাবপত্র বা দামি জিনিসপত্র আপনার ঘর থেকে নেব না। আপনার এমন আর পরম দয়ালু মনের খাঁটি কথা শুনে আমার নিজের ভেতরের সব গভীর দুশ্চিন্তা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আপনি ওদিকের নিজের ঘরে ফিরে যান কানাইবাবু। কোনো প্রকার টাকা পয়সা খরচ না করে শান্ত মনে শুধু মেয়ের বিয়ের আনন্দ করুন। কবিতা মা, তুই আজকে আমার পাশে এই পিঁড়ির উপর একটুখানি শান্ত হয়ে বসতো মা। তোর সাথে কিছু জরুরি কথা বলার দরকার। হ্যাঁ বাবা, বলো না। তুমি আজ সকালবেলা এমন শুকনো মুখ করে হাটে গিয়েছিলে, কিন্তু এখন তোমার চোখে সুন্দর শান্তির আলো দেখছি। তুই ভাগ্য করে এমন পরম দয়ালু মনের একটা শ্বশুর বাড়ি নিজের লক্ষ্মী গুণের জোরে পেতে চলেছিস কবিতা। কেন বাবা, হঠাৎ করে ওদিকের বড় ঘরের মানুষদের নিয়ে তোমার মুখে এত প্রশংসার কথা কেন শুনছি বলো তো? তোর শ্বশুর গোপাল বাবু আজকে হাটের মাঝে নিজের মুখে পরিষ্কার করে বলে দিলেন ওনারা কোনো প্রকার যৌতুক বা আসবাবপত্র নেবেন না। জ্যাঠামশাই মানে আমার নতুন বাবা সত্যি খাঁটি আর মনের মানুষ। ওনার সেই দয়ার কথা আমি কোনোদিন ভুলবো না। তুই ওদিকের বড় ঘরে গিয়ে সুখ আর পরম শান্তিতে থাকবি কবিতা। তোর জীবনে কোনো কিছুর অভাব বা নতুন কষ্ট থাকবে না। আমি ওখানে গেলেও প্রতিদিন সকালবেলা তোমারই ছোট্ট ঘরের বারান্দার কথা আর তোমারই খাটুনের কথা মনে রাখবো বাবা। তুই নিজের মনকে অমন করে আর দুর্বল করিস না কবিতা। তুই বড় ঘরের আসল লক্ষ্মী বউ হয়ে বাপের বাড়ির নাম উজ্জ্বল করিস মা।
তোমরা সবাই কোনো প্রকার দ্বিধা না করে পেট ভরে খাও। আমার শহুরে নাতি বিক্রমের বিয়ে বলে কথা। হ্যাঁ, আপনাদের যার যা খেতে ইচ্ছে হয় চেয়ে নিন। আমাদের এই পবিত্র উৎসবের ঘরে খাবারের কোনো কমতি নেই। ওই কোণের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে আরেকটুখানি খাঁটি দুধের সাদা পায়েস যত্ন করে বাটিতে গুছিয়ে দিত গোপাল। তুমি কোনো চিন্তা করো না মা, আমি নিজের হাতে ব্যস্ত হয়ে চারিদিকের সব মানুষের পাতে টাটকা আহার পৌঁছে দিচ্ছি। আজ আমার নাতি বিক্রমের এই দয়ালু ইচ্ছার কারণে চারদিকের কত মানুষের মুখ খুশিতে ঝলমল করছে। হ্যাঁ মা, বড় কোনো আলোর রোশনাই বা বাজনার চেয়ে এই ক্ষুধার্ত মানুষের মুখের মিষ্টি হাসি সত্যি খাসা দেখাচ্ছে। তুই একদম খাঁটি কথা বলেছিস গোপাল। এই পরম তৃপ্তির খাওয়া দাওয়ার আয়োজন দেখে আমার নিজের বুকটা জুড়িয়ে গেল। নাথ বউ, তুমি আজ থেকে আমাদের এই পরিবারের আসল প্রাণ। এই নাও আমাদের এই সংসারের চাবির তোড়া। দিদা, আমি এই বড় ঘরের সব দায়িত্ব নিজের মাথায় নিতে পারি, তবে এই চাবির তোরা নিতে পারবো না। এ কি আজব কথা বলছিস নাথ বউ? এত বড় দালান কোঠার সব সিন্দুক আর ধানের গোলার চাবি তুই অমন করে হুট করে ফিরিয়ে দিচ্ছিস? আপনি নিজের জীবনের অনেকগুলো বছর এই সংসারের ভারী খাটুনির চাবির তোরা একা হাতে পরম যত্নে সামলেছেন। আমি তো এখন বুড়ো হয়ে গেছি। আমার এই জীর্ণ সংসারে আর এই শরীরের সব নিয়ম একা সামলানো কঠিন। আপনি এখনো সুন্দর করে এই ঘরের সব বুদ্ধি দিতে পারেন দিদা। যখন আপনি পারবেন না তখন আমি নিজেই এই চাবি নেব। ওমা, তুই নিজের স্বার্থের কথা না ভেবে বাপের বাড়ির লক্ষ্মী গুণের পরিচয় দিলি কবিতা। আমি অল্প বয়সে হুট করে চাবি নিয়ে নিলে চারিদিকের কত মানুষের হরেক রকম কাজ একা হাতে মোটেও সামলাতে পারবো না দিদা। তোর এই সুন্দর ভাব আর বিচক্ষণ কথা আমার নিজের মনের ভিতরের সব ভয় দূর করে দিল রে রাঁধবউ। কবিতা, শহর থেকে নিজের এই পুরনো গায়ে ফিরে এসে তোমার মতো এমন একজন জীবনসঙ্গী পাবো তা আমার নিজের জানা ছিল না। তুমি আদরের কথা বললে বিক্রম। কাদার রাস্তার সেই প্রথম দিনের দেখা যে আমাদের এই নতুন ঘরে নিয়ে আসবে, তা তো আমি কখনো ভাবিনি। আমি তোমাকে সারা জীবন ভালোবাসার মায়ায় আর চারিদিকের সব নতুন সুখের মাঝে যত্নে আগলে রাখবো কবিতা। আমার নিজের মনের ভেতরের কোনো ভয় বা সংসারের খাটুনি নিয়ে দুশ্চিন্তা নেই গো। আমরা দুজনে মিলে আমাদের এই সুন্দর পরিবারের সব সুখ দুঃখের দায়িত্ব একাগ্রতার সাথে নিজের কাঁধের উপর শক্ত করে তুলে নেব। হ্যাঁ বিক্রম, তোমার এই দয়ালু মন আর দিদার সুন্দর আদর্শই হবে আমাদের আগামী জীবনের পথ চলার আসল জোর। তাহলে আর পুরনো দিনের কষ্টের কথা ভেবে লাভ নেই কবিতা। চলো আমরা দুজনে মিলে আমাদের এই নতুন সংসারটাকে সুন্দর করি। তুমি একদম খাঁটি কথা বলেছ। তোমার পাশে থাকলে আমি পৃথিবীর যে কোনো কঠিন পথ সহজে পার হতে পারবো।